আসসালামু আলাইকুম। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমরা ইতিমধ্যে আমাদের অন্য চ্যানেলগুলোতে তোমাদের যে প্রশ্নগুলো হয় পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। তোমরা ওইখানে বলেছো যে তোমাদের সাজেশন প্রয়োজন। তোমাদের সামনে পরীক্ষাটা হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং। ইতিমধ্যে কিন্তু অ্যাকাউন্টিং পরীক্ষাটা তোমরা দিয়েছো। আশা করি তোমাদের অ্যাকাউন্টিং পরীক্ষাটা সবারই মোটামুটি ভালো হয়েছে। আর তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এ আমরা কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব। সাজেশন তোমাদের এমসিকিউ দেওয়ার চেষ্টা করব এবং কয়েকটি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি আরো সৃজনশীল প্রশ্ন চাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। চেষ্টা করব সৃজনশীল প্রশ্নটাও দেওয়ার জন্য, যেহেতু খুব সময় কম। এই অল্প সময়ের মধ্যে আমরা যতটুকুই পারি তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করব, তাই তোমরা চ্যানেলটির পাশে থাকবা। চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। চলো আমরা দেখি আমাদের সাজেশনগুলো এবং কিছু এমসিকিউ। প্রথমে আমরা প্রথম অধ্যায়টি দেখি, যেটা হচ্ছে অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন। এই অধ্যায় থেকে আমরা প্রথমে এমসিকিউ গুলো দেখবো। আমরা এমসিকিউ কি কি দেখতে পারি? প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যবসায়ে মূল চালিকা শক্তি হিসেবে কি ব্যবহার করা হয়। এখানে চারটি অপশন আছে, চারটি অপশনের মধ্যে আমাদের উত্তরটা হবে অর্থায়ন। তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করাকে কি বলা হয়? সেটা হবে অর্থায়ন। একটি কোম্পানি কোথা থেকে মূলত তহবিল সংগ্রহ করে? সেটা হচ্ছে শেয়ার বিক্রি। কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ অর্থ যোগান এবং অর্থ বন্টন সিদ্ধান্ত। এই দুইটা সঠিক হবে, তার মানে আমাদের সঠিক হচ্ছে 1 এবং 3। তারপর দেখো 5 নাম্বারটা, অর্থায়ন সাধারণত কত প্রকার? অর্থায়ন সাধারণত 6 প্রকার। সরকারের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় আয়ের উৎস হলো আয়কর, আমদানি শুল্ক, ট্রেজারি বিল। এখানে তিনটাই সঠিক। 7 নাম্বার দেখো, সরকারি বেসরকারি সহযোগিতা বৃহৎ প্রকল্পগুলোর অর্থায়নকে কি বলা হয়? পিপিপি, ট্রিপল পি। রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো কার অধীনে থাকে? বিসিআইসি। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি? ব্যবসায়ী অর্থায়ন। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। তারপর হচ্ছে অমুনাফাভোগী। এই তিনটা মানে এই দুইটা হবে সঠিক, তার মানে হচ্ছে খ উত্তর হবে আমাদের। আন্তর্জাতিক অর্থায়নের জন্য বিচার বিশ্লেষণ করা হয় আমদানি খাত, তারপর হচ্ছে তোমার রপ্তানি খাত। আর্থিক ব্যবস্থাপনায় কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করেন? সেটা হচ্ছে 2 ধরনের। কোন শতাব্দীতে অর্থায়ন আর্থিক বিচার বিবরণী বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল? 1800 শতকে। কোন দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে? 1960। বিশ্বব্যাপী আমদানি রপ্তানি প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে ডাব্লিউটিও। কোন দশকে যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয়? 1930। প্রাপ্য-বিলের মেয়াদকাল কত মাস? সেটা হচ্ছে 3। নিচের উদ্দীপক পড়ে 18 নংয়ের উত্তর দাও। উদ্দীপকটা হচ্ছে, পান্না বেসরকারি মালিক ক্রেতার কাছে বেশ কিছু বিল পান, টাকার প্রয়োজনে তিনি বিলগুলা পাট্টাকরণ করেন। পান্না বেকারি কাছে বিলগুলা হচ্ছে প্রাপ্য বিল। বিশ্ব ব্যাংক কোন ধরনের অর্থায়নের সাথে জড়িত? সরকারি অর্থায়ন। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও কত সালে আত্মপ্রকাশ করে? 1990 সালে। নিচের কোন শেয়ার মূল্য বৃদ্ধিতে সহায়তা করে? মুনাফার হার, ভোক্তা সন্তুষ্টি, সুনাম। নিচের কোনটি চলতি মূলধনের অন্তর্ভুক্ত? শ্রমিকের মজুরি, কাঁচামাল ক্রয়। 30 দশকে নিজের কোন দেশে চরম মন্দা শুরু হয়েছিল? যুক্তরাষ্ট্রে। সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে বৃহৎ প্রকল্পগুলো অর্থায়ন করা হয়, তাকে কি বলা হয়? ট্রিপল পি। সরকারি অর্থায়নে ব্যয়ের খাত কোনটি? সরকারি হাসপাতাল। স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চালিত মূলধন ও দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা
অর্থায়নের কোন নীতির অন্তর্গত? উপযুক্তকার নীতি। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান যন্ত্রপাতি ক্রয় অর্থায়নের কোন সিদ্ধান্ত অন্তর্গত? বিনিয়োগ। নিচের কোনটি বাংলাদেশের আমদানির পণ্যের অন্তর্গত? কাঁচামাল। আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কোন দশক থেকে? 1960। অধিক তারল্য বজায় রাখলে কম বিনিয়োগ হয় এবং কম মুনাফা হয়। নিচের কোনটি একটি তারল্যর সাথে সম্পর্কযুক্ত? চলতি সম্পৃক্ত। তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কিরূপ? ঋণাত্মক। কোন ধরনের অর্থায়নের আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে? সরকারি। নিচের কোনটি সরকারি অর্থায়নের আয়ের উৎসের অন্তর্গত? ট্রেজারি বিল। অব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজন অর্থ, অর্থ সমতুল্য পণ্য, সেবা। মুনাফা বৃদ্ধি করতে অধিক তহবিল বিনিয়োগ করলে কোনটি ঘটে? তারল্য ঘাটতির হয়। অর্থায়ন যে সকল পরিকল্পনার প্রকল্প ও বাস্তবায়ন করে তা হলো কি পরিমাণ তহবিল সংগ্রহ করা হবে আর কোথায় বিনিয়োগ করা হবে। বাংলাদেশে বাণিজ্যের ঘাটতি পূরণের সাহায্য করে, সেটা হবে তোমার কি হতে পারে সেটা কমেন্টে বলিও। এই আনসারটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। কোন ধরনের কোনটির অর্থায়ন প্রক্রিয়া জটিল বলে তোমার মনে হয়? সেটা হচ্ছে বাট্টা কোম্পানি। কোম্পানির চলতি ব্যয় সংগঠিত হয় কাঁচামাল ক্রয়ে, অফিস খরচে, তারপর হচ্ছে তোমার শ্রমিকের মজুরিতে। বাণিজ্য ঘাটতি পূরণে কোনটি বিশেষ ভূমিকা রাখে? রেমিটেন্স। প্রতিযোগিতামূলক মুক্ত বাজার ব্যবস্থাপনায় মুনাফা অর্জনের জন্য বিশেষ গুরুত্বের সাথে অর্থায়ন করতে হয় তোমার সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সকল নীতিমালা পরিলক্ষিত হয় তা হলো তোমার উপযুক্ত কার নীতি, তারপর হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। বাংলাদেশ হতে রপ্তানিকৃত পণ্যগুলো হলো পাটজাত দ্রব্য এবং হচ্ছে কৃষিজাত দ্রব্য। মুনাফা অর্জন করতে হলে ব্যবসায় প্রতিষ্ঠানকে যে সকল ঝুঁকির সম্মুখীন হতে হয় তা হলো বাজারে নতুন পণ্য উপস্থিতি, সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন, অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা। নিচের কোনটি অর্থায়নের মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস? মালিকানার মূলধন এবং হচ্ছে শেয়ার। বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে কিসের পরিকল্পনা করতে হয়? আগমন ও নির্গমন। 1950 এর দশকে অর্থায়নের প্রধান কাজে পরিণত হয় কোনটি? মুনাফা সর্বোচ্চকরণ। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। আমরা কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেখব। অর্থায়নের বিকাশ মূল চারণভূমি কোথায়? অর্থায়নের বিকাশের মূল চারণভূমি হলো যুক্তরাষ্ট্র। বিনিয়োগের সিদ্ধান্ত কি? স্থায়ী সম্পত্তি আয় সংক্রান্ত সিদ্ধান্তকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে, যেমন যন্ত্রপাতি ক্রয়। তারল্য কি? যে কোনো দ্রব্য বা সম্পদ বিক্রি করে ন্যায্য মূল্য দ্রুত নগদ অর্থতে রূপান্তর করাকে তারল্য বলে। আন্তর্জাতিক অর্থায়ন কি? আন্তর্জাতিক অর্থায়ন বলতে একটি দেশের আমদানি ও রপ্তানি, বৈদেশিক মুদ্রার বিনিয়োগ হার ইত্যাদিকে বোঝায়। পি, যেটা নিয়ে আমরা অনেকগুলো এমসিকিউ দেখেছি। পিপিপি এর পূর্ণরূপ কি হলো? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সরকারি অর্থায়নে মূল লক্ষ্য কি? সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজ কল্যাণ। বাণিজ্য ঘাটতি কি? যদি কোনো দেশের রপ্তানি থেকে আমদানির পরিমাণ বেশি হয় তখন তাকে বাণিজ্যিক ঘাটতি বলে। অর্থায়ন ব্যবস্থাপনা কি? কোনো উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে ব্যবসায়ের সর্বোচ্চ মুনাফা হবে সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নই হলো অর্থায়ন ব্যবস্থাপনা। তারপর হচ্ছে অর্থায়ন কি? আমরা অর্থায়ন নিয়ে অনেকক্ষণ জানতেছিলাম। অর্থায়ন কি সেটা নিয়ে জানি একটু। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা,
সংস্থার ব্যবহার ও নিয়ন্ত্রণ সম্পর্কীয় কার্যাবলীকে অর্থায়ন বলা হয়। তারপর হলো এডিবি এর পূর্ণরূপ কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই ছিল মূলত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে ছিল তোমাদের কিছু এমসিকিউ। আশা করি আমরা পরবর্তী অধ্যায়ে খুব দ্রুত যাব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে থাকো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী চ্যাপ্টারে আমরা যাব একটু পর। এবার আমরা তৃতীয় অধ্যায়ের অর্থের সময়ের মূল্য এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ দেখে নিই। অর্থের সময়মূল্য ধারণাটি কোন ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? সেটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে। চক্রবৃদ্ধির সংখ্যা বেশি হলে নিচে কোন উক্তিটি সঠিক হবে? ভবিষ্যৎ মূল্য বেশি হবে। কেন বর্তমান ও ভবিষ্যৎ সময়ে অর্থের মূল্যের পার্থক্য ঘটে? সুদের হারের কারণে। অর্থের বর্তমান সময় মূল্যের সঙ্গে ভবিষ্যৎ মূল্যের সঙ্গে পার্থক্য কেমন হবে? বেশি হবে। চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথম বছরের সুদ আসল দ্বিতীয় বছরে কিভাবে গণ্য হয়? সেটা হচ্ছে আসল। বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায় কি বোঝায়? এখানে হবে 2 এবং 3। বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া, সুদ আসলে সুদের হার, ধারা ভাগের প্রক্রিয়া। অর্থের সময়মূল্য নির্ণয়ের ক্ষেত্রে প্রভাব বিস্তারের উপাদান হলো 1 এবং 2, সেটা হচ্ছে সময় এবং সুদের হার। যে ভিত্তিতে আন্তঃপ্রবাহ কিংবা বহিঃপ্রবাহ নির্দিষ্ট সময়ে শুরুতে সংঘটিত হয় তাকে কোন ধরনের বৃত্তি বলা হয়? সেটা হচ্ছে অগ্রিম বার্ষিক বৃত্তি। ঋণ পরিশোধ সূচিতে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে এখানে হবে 1 এবং 3, তার মানে হচ্ছে আসল পরিশোধ বৃদ্ধি পায় এবং সুদের পরিমাণ হ্রাস পায়। সময়রেখা দ্বারা কি নির্ধারণ করা হয়? সেটা হবে অর্থের সময়মূল্য। ঋণ পরিশোধ কিস্তিতে থাকে, এখানে হবে 1 এবং 2, সেটা হচ্ছে আসল পরিশোধ, তারপর হচ্ছে সুদের পরিমাণ। প্রতি বছর সমপরিমাণ টাকা জমা দেওয়া বা গ্রহণ করা তাকে কি বলা হয়? বার্ষিক বৃত্তি। বার্ষিক বৃত্তি কত প্রকার? 2 প্রকার। অর্থের চক্রবৃদ্ধি দ্রুত হলে কোন উক্তিটি প্রযোজ্য হবে? বর্তমান মূল্য কম হবে। এন দ্বারা কি বোঝানো হয়? বছর বোঝানো হয়। বছরের সংখ্যা বোঝানো হয়। এন এর মান আপনার বছর আপনি যত দিবেন এন এর জায়গায় তত আমরা সাধারণত দিয়ে থাকি, বিভিন্ন সূত্রের ক্ষেত্রে ব্যবহার করি এন এর মানটা। এন দ্বারা আমরা বছরের সংখ্যা বোঝাই। ইএআর এর পূর্ণরূপ কোনটি? ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এটা হচ্ছে ইআর এর পূর্ণরূপ। অর্থের সময়মূল্য সৃষ্টি হওয়ার কারণ কি? সুদের হার। বছরে চক্রবৃদ্ধির সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? এম ধারা। যে কোনো নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে কোনটি প্রয়োজন হয়? বাট্টার হার। কত বছরে 8% সুদে 5,000 টাকা দ্বিগুণ হবে? 9 বছর। এরকম ক্যান্সেল গিয়ে আপনাদের আসতে পারে, দেখে নিতে পারেন, সূত্রগুলো মাথায় রাখতে পারেন। বর্তমানে ও ভবিষ্যৎ মূল্য সমান হবে, এখানে আনসার হবে 2 এবং 3। তাহলে আমরা বলতে পারি আপনার 2-3 আনসার যদি হয় তাহলে মেয়াদকাল 0 হবে হলে, তারপর হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা 1 হলে। দ্বিমাসিক চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা কত? 6। কিস্তি পদ্ধতিতে সব কিস্তির পরিমাপ কেমন থাকে? সমান। অর্থের সময়মূল্য নির্ণয়ের কৌশল কয়টি? অর্থের সময়মূল্য নির্ণয়ের কৌশল হচ্ছে 2টি। একের অধিক অসমান নগদ প্রাপ্তি বা প্রদান ঘটালে তাকে কি বলা হয়? মিশ্র নগদ প্রবাহ। কখন অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সমান হয়? যখন সুদের হার i = 0% হবে। ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা m কত হয়ে থাকে? 4। চক্রবৃদ্ধির পরিমাপ বাড়াতে
থাকলে বর্তমান মূল্য কি হবে? কমবে। নির্দিষ্ট সময় পর অর্জিত সুদ-আসলের সঙ্গে প্রাপ্ত সুদ-আসলের উপর পরবর্তী সময়ে যে সুদ নির্ণয় করা হয় তাকে কি বলে? চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের পুনরাবৃত্তি বাড়তে থাকলে প্রকৃত বা কার্যকারী সুদের হার কি হবে? বাড়বে। এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য বাদ দিলে যা পাওয়া যায় তা কি? সুদ। ঋণ পরিশোধ তালিকায় আসল পরিশোধনের পরিমাণ ক্রমান্বয়ে কি হয়? হ্রাস পায়। ঋণ পরিশোধের তালিকায় কিস্তির পরিমাণ কি হয়? স্থির থাকে। এককালীন অর্থ প্রবাহের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে ব্যবহৃত পদ্ধতি কোনটি? যৌগিক পদ্ধতি। মিস্টার জামাল 15% হারে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদে 18,000 টাকা ইসলামী ব্যাংকে জমা রাখেন। 3 বছর পর তার হিসাব কত টাকা হবে? 12,343 টাকা। মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এখানে উত্তর হবে 1 এবং 2। সেটা হচ্ছে মেয়াদকে 12 দিয়ে গুণ করতে হয়, তারপর সুদের হারকে 12 দিয়ে ভাগ করতে হয়। 10% সুদে 20,000 টাকা কত বছরে দ্বিগুণ হবে? 7.2 বছরে। অর্থের সময়মূল্য উদ্দেশ্য, এখানে আনসার তিনটাই হবে। সেটা হচ্ছে মূল্যবোধ ব্যবস্থাপনা, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ এবং প্রকল্প নির্বাচন। এখানে 1, 2, 3 আনসার হবে। নিচের কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম? সেটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। অর্থের সময়মূল্যের ধারণাটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? বিনিয়োগ পদ্ধতিতে। মনির আজ 1,200 টাকা ব্যাংকে জমা দিল। ব্যাংকে 10% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। 4 বছর পর মনিরের জমাকৃত অর্থের পরিমাপ কত হবে? 148 টাকা। জনাব সালাউদ্দিন 5 বছর পর বীমা কোম্পানি থেকে 1 লাখ টাকা পাবেন। বাট্টার হার 10% হলে উক্ত টাকার বর্তমান মূল্য কত? 62,092 টাকা। অধ্যাপক আজিমউদ্দিন 1909 সালে 1 জানুয়ারি সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রতি বছর 10,000 টাকা করে আগামী 5 বছর জয়ন্তী ব্যাংকে জমা দিবেন। যদি সুদের হার 12% হয়, অধ্যাপক আজিমউদ্দিনের জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? 5 বছরে কি হবে? তোমার জমাকৃত অর্থের পরিমাণ হবে তোমার 63,500 কত 28 টাকা। যদিও তোমার 50,000 টাকা তো সে জমা রাখতেছে, বাকিটা হচ্ছে তার সুদ 12% সুদের কারণে তার 13,528 টাকা বৃদ্ধি পাচ্ছে। ঋণের টাকা পরিশোধ ব্যর্থ হলে কারবারি কিসের সম্মুখীন হতে পারে? সেটা হচ্ছে দেউলিয়া। 47 নাম্বার হচ্ছে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান কত? সেটা হচ্ছে 2। সাপ্তাহিক সুদের হারকে কি ধারা প্রকাশ করা হয়? আর ধারা প্রকাশ করা হয়। অর্থের সময়ের মূল্য ধারণাটি প্রয়োজন, এখানে হবে 1, 2, 3 তিনটাই হবে। দৈনন্দিন জীবনে, প্রকল্প মূল্যায়নে এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে। ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণে আগে কি বিবেচনা করতে হয়? আমাদের কিস্তিতে পরিশোধ ক্ষমতা, কিস্তিতে কি পরিশোধ করতে পারবো কিনা সেটা আগে বিবেচনা করতে হয়। এই চ্যাপ্টার থেকে এতটুকুই। পরবর্তী চ্যাপ্টারে আমরা কি কি আছে সেগুলো একটু দেখে নিই। চতুর্থ অধ্যায়, এটি ঝুঁকি ও অনিশ্চয়তা। এই অধ্যায় থেকে আমরা কিছু এমসিকিউ দেখি। কোনো একক সম্পত্তি হতে আয় পাওয়া বা না পাওয়ার সম্ভাবনা কি? একক ঝুঁকি। যত বেশি উত্থান পতন হবে, ঝুঁকি তত বেশি। মানবসৃষ্ট কারণে ব্যবসায়ে ক্ষয়ক্ষতি হলে তাকে কোন অনিশ্চয়তা বলে? মানবীয় অনিশ্চয়তা। সঠিক সিদ্ধান্ত হবে বেশি বিচ্যুতি অধিক ঝুঁকি, কম বিচ্যুতি কম ঝুঁকি। অফিস খরচ, বীমা খরচ ইত্যাদি পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্টি হয় ঝুঁকি। বহিঃস্থ উৎস থেকে অর্থায়ন
করা হলে কোন ঝুঁকির সৃষ্টি হয়? আর্থিক ঝুঁকি। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার? 2 প্রকার। আর্থিক ঝুঁকি বিনিয়োগকারীকে বহন করতে হলে কোন ঝুঁকি মালিক ও কর্মচারী বহন করতে হয়? ব্যবসায়িক ঝুঁকি। রাজনৈতিক ঝুঁকির বৈশিষ্ট্য হচ্ছে এখানে তিনটাই হবে: যুদ্ধ বিগ্রহ, তারপর হচ্ছে হরতাল, ধর্মঘট। ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কিত প্রযোজ্য হলো বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে অনিশ্চয়তা কমানো সম্ভব। অনিশ্চয়তা যে কত অংশটুকু পরিমাপ করা হয় তাই ঝুঁকি। ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি তৈরি হয় দুইভাবে। একটি নির্দিষ্ট বিনিয়োগ হতে প্রতি বছর যে হারে আয় আসে তাকে কি বলে? রিটার্ন। কোম্পানির লাভ্যাংশ প্রধান নির্ভর করে কোনটির উপর? অর্জিত মুনাফায়। কোনো ঝুঁকির কারণে কোম্পানি দ্রুত বিলোপসাধন হওয়ার সম্ভাবনা থাকে। আর্থিক ঝুঁকির কারণে কোম্পানি দ্রুত বিলোপসাধন হওয়ার সম্ভাবনা থাকে। ব্যবসায়িক কার্যক্রমকে থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনে কোন রূপে অনিশ্চয়তা দেখা দিলে তাকে কি বলে? ব্যবসায়ী ঝুঁকি। নিচের কোনটি একটি ঝুঁকি মুক্তির আয়ের উদাহরণ? সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল থেকে প্রাপ্ত আয়। কোন ক্ষেত্রে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে? সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। ঝুঁকি ব্যবস্থাপনার জন্য কোনটি সবচেয়ে বেশি জরুরি? ঝুঁকির উৎস খুঁজে বের করা। বিচ্যুতি থেকে কি সৃষ্টি হয়? বিচ্যুতি থেকে ঝুঁকি সৃষ্টি হয়। যেহেতু এটা ঝুঁকির অধ্যায়, এখানে ঝুঁকির এমসিকিউ বেশি থাকবে। অনিশ্চয়তা থেকে কিসের সৃষ্টি হয়? ঝুঁকির। কিসের কারণে ব্যবসায় প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার সম্ভাবনা দেখা যায়? ঝুঁকির। ব্যবসায় প্রতিষ্ঠানে অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচার উপায় হলো বিশ্লেষণ অনুযায়ী উপযুক্ত ব্যবস্থাপনা গ্রহণ করা, দক্ষ, অভিজ্ঞ ও সৎ কর্মী নিয়োগ দেওয়া। বিনিয়োগ সংশ্লিষ্ট ঝুঁকি হলো, এখানে তিনটাই উত্তর হবে। সেটা হচ্ছে হ্রাসযোগ্য, পরিমাপযোগ্য, পরিহারযোগ্য। সুদের হারের পরিবর্তনে কারণে বিনিয়োগ মূল্য কমার সম্ভাবনাকে কি বলা হয়? সুদ হারের ঝুঁকি। তিতাস গ্রুপ আশা করেছিল 2012 সালে 20% নেট মুনাফা করবে, কিন্তু বছর শেষে প্রতিষ্ঠানটির প্রকৃত লাভ 15%। এখানে 5% বিচ্যুতিকে কি বলা হয়? ঝুঁকির উৎস। বাজারে সুদের হার বাড়লে বন্ডের দাম কিরূপ হয়? কমে। ব্যবসায় প্রতিষ্ঠানের প্রত্যাশিত ফলাফলের তুলনায় প্রকৃত ফলাফল কম বেশি হয় কেন? অনিশ্চয়তা থাকলে কম বেশি হয়। ঝুঁকি পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়? আদর্শ বিচ্যুতি। সুদের হারের পরিবর্তনের সাথে সাথে কোনটির মূল্য ওঠানামা করে? বন্ডের। প্রত্যাশিত আয়ের পরিবর্তনশীলতা হলো ঝুঁকি। ব্যবসায় প্রতিষ্ঠানে সফলভাবে পরিচালনার জন্য কোন কাজটি করা অত্যাবশ্যক? ঝুঁকি পরিমাপ করা। ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রতিটি সিদ্ধান্তের সাথে কি জড়িত? অবশ্যই ঝুঁকি থাকে একটা ব্যবসা করতে গেলে, কারণ লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে, এটা তো ঝুঁকি থাকবে। কোন পদ্ধতিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন খানের মুদ্রাস্ফীত মানগুলা বিবেচনা করা হয় না? পরিসর পদ্ধতি। তারল্য ঝুঁকির সম্মুখীন হতে হয় কেন হতে হয়? সেটার কারণ হচ্ছে শেয়ার হোল্ডার কারণে
তারপর হচ্ছে তোমার বন্ড হোল্ডারকে, এই দুজনকে সম্মুখীন হতে হয়, শেয়ার হোল্ডারকে এবং বন্ড হোল্ডারকে। কিভাবে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়? দায় পরিশোধের অক্ষমতা থেকে। কোন ধরনের বিনিয়োগ নগদায়ন করা সময়সাধ্য ও ব্যয়বহুল হয়? ডিবেঞ্চার। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ইত্যাদি অবস্থা পরিবর্তনের ফলে বিনিয়োগকৃত সম্পত্তির মূল্য হ্রাস পাওয়ার সম্ভাবনা থেকে যে ঝুঁকি উদ্ভব হয় তাকে কোন ঝুঁকি বলে? বাজার ঝুঁকি। পণ্যের চাহিদা প্রকৃত চাহিদা অনুমেয় চাহিদা হতে কম হলে বিক্রয়ের পরিমাণ কম হবে এবং মুনাফার পরিমাণ কম হবে। শেয়ার থেকে প্রাপ্ত আয় সবচেয়ে বেশি ঝুঁকিবহুল আয় হিসাবে গণ্য হয় কেন? এই আয় নির্দিষ্ট থাকে না। নিচে কোনটিকে ঝুঁকি বলা যায় না? সাইক্লোনের সম্ভাবনা। তেলের মূল্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, এটা আসলে ঝুঁকি হিসেবে চাহিদা কমার সম্ভাবনা, কিন্তু সাইক্লোন তো মানে আপনার সম্ভাবনা, এটাকে আমরা ঝুঁকি ভাবে বলা যায় না। ঝুঁকির আরেকটি ধারণা হলো উত্থান পতন। ঝুঁকি পরিমাপের সহজ সরল পদ্ধতি কোনটি? পরিসর। আয়ের উত্থান পতনের সাথে ঝুঁকির সম্পর্ক কিরূপ? আয়ের উত্থান পতন যত বেশি হবে ঝুঁকি তত বেশি হবে। কোনো বিনিয়োগ হতে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত আয় বা লে অকশনের অভিজ্ঞতা রিটার্ন বলে। উক্তিটি কার? খান ও জেইল। বিচ্যুতি থেকে কোনটির সৃষ্টি হয়? ঝুঁকি। ঝুঁকিমুক্ত আয় হলো 1 নাম্বার ট্রেজারি বিল, তারপর 2 নাম্বার হচ্ছে শেয়ার। নিচের কোনটি ঝুঁকিমুক্ত আয়ের উৎস? ট্রেজারি বন্ড হতে প্রাপ্ত আয়। ব্যবসায় প্রতিষ্ঠানে সফলভাবে চালানোর জন্য কোন ধরনের ব্যয়ের সৃষ্টি হয়? পরিচালনা ব্যয়। সুদের হার এর পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমানোর সম্ভাবনাকে কি বলে? সুদ হারের ঝুঁকি। লাস্ট ওয়ান, বন্যা, খরা, তারপর হচ্ছে অগ্নিকাণ্ড, তারপর হচ্ছে জলাশয় ইত্যাদি প্রকৃত দুর্যোগ কারণে কোন ধরনের ঝুঁকি উদ্ভব হয় সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। মূলত এই অধ্যায় থেকে এই 50টি ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী অধ্যায়ে আমরা আরও কিছু এমসিকিউ দেখে নেব। পঞ্চম অধ্যায়, মূলধনী আয় ব্যয় ও পাককলন। এখানের প্রথম এমসিকিউটি হচ্ছে কারবারের জন্য পর্যাপ্ত আয় নিশ্চিত করতে পারে কোনটি? সেটা হচ্ছে ভালো বিনিয়োগ। একটি কারবারের ব্যর্থতার দায়ভার কাকে নিতে হবে? অর্থ ব্যবস্থাপককে। উৎপাদন পদ্ধতি প্রতিস্থাপন ও আধুনিকায়নকে কিসের প্রয়োগ লক্ষ্য করা যায়? মূলধন বাজেটিংয়ের। মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্তের জন্য সাধারণত কী ধরনের তহবিল প্রয়োজন হয়? বড় অঙ্কের। মূলধন বাজেটিং এর কয়েকটি পদ্ধতি রয়েছে। মূলধন বাজেটিং এর 4টি পদ্ধতি রয়েছে। কোন উৎস থেকে প্রতিষ্ঠানে আন্তঃনগদ প্রবাহ ঘটে? বিক্রয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা মাপকাঠি হিসেবে ব্যবহার করেন কোনটি? পে ব্যাক সময়। মূলধন বাজেটিং কেমন হলে কারবার সরাসরি উপকৃত হয়? সঠিক ও বাস্তবসম্মত। পে ব্যাক সময় পদ্ধতি হলো একটি মূলধন বাজেটিং পদ্ধতি। প্রকল্পের নিট নগদ প্রবাহ বা নিট মুনাফা নির্ধারণ করা হয় কখন? আয় ব্যয় প্রকল্পের শেষে। মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়, এখানে আনসার হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত লাভজনকতা যাচাইয়ের জন্য অর্থায়নে কি ব্যবহার হয়? মূল্যায়ন প্রক্রিয়া।
গড় মুনাফার হার পদ্ধতিতে নগদ প্রবাহের পরিবর্তে নগদ প্রবাহের পরিবর্তে কোনটিকে বিবেচনা করা হয় সেটা হচ্ছে নেট মুনাফা। গড় মুনাফার কোন হার পূর্ব নির্ধারিত থাকে সেটা হচ্ছে সর্বনিম্ন হার, সেটা পূর্ব নির্ধারিত থাকে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রয়োজন হয় কোন কোন ক্ষেত্রে সেটা হবে 1, 2, 3 তিনটাই সঠিক। তার মানে হচ্ছে ঝুঁকি নিরূপণ, ঝুঁকি গ্রহণযোগ্যতা যাচাই, মূলধন বাজেটিং এবং মূল্যবোধ বাজেটিং। ব্যবসায়ের পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি প্রকল্পে প্রসারণমূলক কার্যক্রম কোনটি? সেলাই মেশিন থাকা সত্ত্বেও আরেকটি ক্রয়। মূলধন বাজেটিং প্রয়োগ রয়েছে স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপনে, পণ্যের বৈচিত্র্যায়নে, তারপর হচ্ছে ব্যবসায় আধুনিকায়নে। কিসের ভিত্তিতে প্রতিষ্ঠানের প্রকল্প নির্বাচন করা হয়? মূলধনের পর্যাপ্ততা অনুসারে। আয় ব্যয় প্রকল্পনের পূর্বে কোনটি নির্ধারণ করা গুরুত্বপূর্ণ? বাট্টার হার। প্রতিষ্ঠানের চলতি খরচ এবং স্থায়ী খরচ একত্র করলে কোনটি পাওয়া যায়? মোট ব্যয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগের সকল ক্ষেত্রে কোন কৌশল প্রয়োগ করা হয়? মূলধন বাজেটিং। নিচের কোন ক্ষেত্রে কোম্পানি মূলধন বাজেটিং প্রয়োগ করে সিদ্ধান্ত নেওয়া হয়? সম্পত্তির প্রতিস্থাপন। গড় মুনাফা পদ্ধতিতে বিনিয়োগকে 2 ভাগে ভাগ করলে কি পাওয়া যায়? গড় বিনিয়োগ। দীর্ঘমেয়াদীর বিনিয়োগের সব ক্ষেত্রেই কি প্রয়োগ করা হয়? মূলধন বাজেটিং। নিচের কোনটি মূলধন বাজেটিংয়ের একটি পদ্ধতি নয়? সেটি হচ্ছে কোনোটিই নয়। অর্থাৎ গড় মুনাফা হার পদ্ধতিও হবে না, পেব্যাক সময় পদ্ধতি হবে না, নেট মুনাফার পদ্ধতিও হবে না। ব্যবসায় জন্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও সম্প্রসারণে কিসের উপর পরিলক্ষিত হয়? মূলধন বাজেটিংয়ের। মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকিমুক্ত সিদ্ধান্ত। এক্স কোম্পানি ঢাকার অদূরে গ্যাস ও বিদ্যুৎহীন স্থানে কলকারখানা স্থাপন করল। যদি সময় মতো গ্যাস ও বিদ্যুৎ না পায় তাহলে কি ঘটবে? বৃহৎ ক্ষতি। প্রতিষ্ঠানে কেন বিভিন্ন প্রকল্পগুলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে? পর্যাপ্ত নগদ প্রবাহ আসবে বলে। গড় মুনাফা পদ্ধতিতে নির্ভরযোগ্য মনে না করার কারণ কি? নেট মুনাফা ব্যবহার করাই। কোনটি মাধ্যমে প্রতিষ্ঠানের বহিঃপ্রকাশ ঘটে? মোট খরচের। প্রতি বছর মোট অর্জিত আয় থেকে পাওয়া যায় কোনটি? আন্তঃনগদ প্রবাহ। মূলধন বাজেটিং অতি গুরুত্বপূর্ণ হলো বিনিয়োগের পর্যাপ্ত ও নিশ্চিতকরণে, তারপর হচ্ছে ঝুঁকি নিরসনে। ব্যবসা প্রতিষ্ঠানে নেট গড় মুনাফার হার পরিমাপ করার সূত্র জনপ্রিয় কেন? আর্থিক বিবরণী থেকে তথ্যাদি পাওয়া যায় বলে। নিচের কোন পদ্ধতি সবচেয়ে জনপ্রিয়? গড় মুনাফার হার পদ্ধতি। কাঁচামাল ক্রয়, বাবদ খরচ, বেতন ও অন্যান্য পরিচালনা খরচ কোন খরচের অন্তর্ভুক্ত? চলতি খরচ। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী থাকে? মুনাফা অর্জন। কোনো প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত প্রক্রিয়াকে কি বলে? মূলধন বাজেটিং। নগদ প্রবাহের সঠিক প্রকল্প নির্ভর করে, এখানে তিনটাই উত্তর হবে, সেটা হচ্ছে পণ্যের ভবিষ্যৎ বছরগুলা বিক্রয় মূল্যের উপর, পণ্যের ভবিষ্যৎ বছরগুলোতে ক্রয় মূল্যের উপর, কতগুলো পণ্য বিক্রয় হবে তার উপর। মূলধন বাজেটিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এখানে হবে 1, 3, সেটা হচ্ছে মুনাফা বিশ্লেষণ করা, তারপর হচ্ছে ঝুঁকি গ্রহণযোগ্যতা যাচাই করা। মূলধন বাজেটিং কোন ধরনের সিদ্ধান্ত? ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। পেব্যাক পদ্ধতি কোন প্রকল্পটিকে গ্রহণযোগ্য? যে প্রকল্পের পেব্যাক সময় কম। মূলধন বাজেটিং কৌশল ব্যর্থ হলে এর দায়িত্ব নিতে হবে কাকে?
অর্থ ব্যবস্থাপককে। কি কম হলে ঋণ পাওয়া যায় না? গড় মুনাফার হার। প্রত্যাশিত বার্ষিক গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিতে ভাগ করলে কি পাওয়া যায়? সেটা হচ্ছে গড় মুনাফার হার। প্রতিটি পণ্যের ভবিষ্যৎ বিক্রয় মূল্য এবং কতগুলো পণ্য বিক্রয় করতে হবে তা পূর্বানুমান করে কি পাওয়া যায়? আন্তঃনগদ প্রবাহ। নগদ প্রবাহ নির্ধারণের পর সেগুলো কোন মূল্যে রূপান্তর করা হয়? নগদ মূল্য। আমরা লাস্ট নাম্বারে চলে আসছি, যেটা হচ্ছে নিচের কোনটির উপর কারবারের সফলতা অনেকাংশে নির্ভর করে? সেটা হচ্ছে মূলধন বাজেটিং। এই ছিল মূলত এই চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ। পরবর্তী চ্যাপ্টারটা আমরা দেখব, এভাবে আরও কয়েকটি চ্যাপ্টার আমরা দেওয়ার চেষ্টা করব। ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন, এই চ্যাপ্টার থেকে আমরা কিছু এমসিকিউ দেখে নিই। প্রথম এমসিকিউটি হচ্ছে, কোন ব্যবসায়ীটি ব্যাংকিং ব্যবসায়কে আধুনিকতার ছোঁয়ায় এনে দিয়েছে? সেটি হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। নিবন্ধনের দিক দিয়ে ব্যাংক কত প্রকার? নিবন্ধনের দিক দিয়ে ব্যাংক হচ্ছে দুই প্রকার। সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য যে সকল কাজ করে থাকে তা হলো, প্রথম নাম্বার হচ্ছে নোট ও মুদ্রা প্রচলনের নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে 3 নাম্বারটা মুদ্রা বজায় নিয়ন্ত্রণ। ন্যাশনাল ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংকিং প্রতিষ্ঠান? সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। সংগঠনের ভিত্তিতে ব্যাংকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? সংগঠনের ভিত্তিতে ব্যাংকে আমরা 5 শ্রেণীতে ভাগ করতে পারি। কর্মসংস্থান ব্যাংকের মূল উদ্দেশ্য হল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য ব্যাংকে কোন নীতি অনুসরণ করা একান্ত প্রয়োজন? দক্ষতা নীতি। বেকারত্ব দূরীকরণে সরকারকে সাহায্য করা কার একটি কাজ? এটা হচ্ছে ব্যাংক ব্যবস্থাপকের কাজ। বাজার অর্থনীতিতে প্রশ্নের উত্তর পাওয়া যায়, প্রথম হচ্ছে বাজারের চাহিদার মাধ্যমে, 2 নাম্বার হচ্ছে বাজারে সরবরাহের মাধ্যমে। জনতা ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংকিং প্রতিষ্ঠান? শাখা ব্যাংক। বাংলাদেশে কত সালে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন হয়? 1983 সালে বাংলাদেশে ইসলামী ব্যাংকের ব্যবস্থার প্রবর্তন হয়। স্কুল ব্যাংকের বর্তমান এবং পূর্বের কার্যাবলী ছিল, এটা হবে 1, 2, 3। সেটা হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের সঞ্চয় বক্স দেওয়া, সঞ্চয় ব্যাগ সরবরাহ করা, স্কুল থেকে সঞ্চয়ে উৎসাহী করা। রাজশাহীর কোন অঞ্চলে রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত? সেটা হচ্ছে আঞ্চলিক ব্যাংক। দেশের সব ব্যাংকের মুরব্বি পরিচালক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কোন ব্যাংকে? সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে। কোনটি আধুনিক ব্যাংকের মূলনীতি বহির্ভূত? সেটা হচ্ছে স্থলাভিষিক্তকরণ নীতি। শাসিত ব্যাংকের মালিক কে? সেটি হচ্ছে সরকার। 17 ব্যাংক গ্রাহকের প্রকল্প বিষয়ক পরামর্শক প্রদান করে সেই প্রকল্পের পরিবর্ধন বিষয়ক, তারপর হচ্ছে পরিমার্জন বিষয়ক। সরকারের মুদ্রা প্রচলনের কাজ সহজ করে কোনটি? ব্যাংক চেক। যে ব্যাংক সরকারের বিশেষ আইন বলে ও সংবিধানের বিশেষ অধ্যাদেশের মাধ্যমে গঠিত হয়, যা স্বনিয়ন্ত্রিত ব্যবস্থায় স্বাধীনভাবে নিয়ন্ত্রিত হয়, তাকে কি বলে? সেটা হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাংক। আমানতকারীকে তার সুবিধা মতো আমানত সৃষ্টিতে সাহায্য করা ব্যাংক কোন ধরনের উদ্দেশ্য? সেটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য। ব্যাংকে মক্কেল আস্থা অর্জনের জন্য কোন নীতি অবলম্বন করে? এটা গোপনীয়তার হবে। গোপনীয়তা রক্ষা করা
ব্যাংকের কী রূপ নীতি, সেটা হচ্ছে উন্নতম রীতি। সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য হলো নোট ও মুদ্রা প্রচলন, এবং 3 নাম্বারটা হচ্ছে কর্মসংস্থান। সলভেন্সি ব্যাংক নগদ 1 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করে। জনগণের দাবি পরিশোধের সামর্থ্য রয়েছে তাদের। এখানে সলভেন্সি ব্যাংক কোন নীতির পরিচয় বহন করে, সেটা হচ্ছে সচ্ছলতার। গ্রাহকের অর্থ মূল্যবান সম্পদ জমা রাখতে কোন ধরনের সেবা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে লকার। গ্রাহকের পক্ষে ব্যাংকের উদ্দেশ্যগুলি হচ্ছে আমানত সৃষ্টি, প্রতিনিধিত্ব, অর্থ স্থানান্তর। মুদ্রার বিকল্প হিসাবে কাজ করে কোনটি, সেটা হচ্ছে চেক। মেয়াদি আমানত সর্বনিম্ন কত দিন ব্যাংকে জমা রাখতে হয়? 30 দিন। গ্রাহকের পক্ষে ব্যাংকের কাজ কোনটি? বাড়ি ভাড়া আদায়। নিচের কোনটি ব্যাংকের মালিকানা ভিত্তিক শ্রেণীকরণের মধ্যে পড়ে না? সমবায় ব্যাংক। প্রাইভেট ব্যাংকে পরিচালনার সংখ্যা হলো সর্বনিম্ন 2 জন, তারপর হচ্ছে সর্বোচ্চ 12 জন। বাংলাদেশ সরকার সাধারণত কোন ধরনের বাজেট প্রণয়ন করে? ঘাটতি বাজেট। বাজারে সুনাম সৃষ্টি ব্যাংকের জন্য কি? সুনাম সৃষ্টির জন্য ব্যাংকের জন্য উন্নত মূলনীতি। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। সঞ্চয়ী আমানতে সুদের পরিমাণ কত? 7%। যে ব্যাংকিং পদ্ধতিতে একটি কেন্দ্রীয় অফিসের অধীনে অনেকগুলো শাখা প্রতিষ্ঠান হয় তাকে কি বলে? শাখা ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ক্ষমতা ও দায়িত্ব হলো, তোমার প্রথমটা হচ্ছে মুদ্রা প্রচলন এবং তৃতীয়টা নাম্বারটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য হলো, এখানে আমাদের 2 এবং 3 হবে, তাহলে আমাদের উত্তর হচ্ছে নিরাপত্তা ও অর্থ হস্তান্তর এবং জীবনমাত্রার মান উন্নয়ন সহজীকরণ। ব্যাংকিং ব্যবসায়ী ঝুঁকি মোকাবেলার জন্য প্রয়োজন শক্তিশালী ব্যবস্থাপনা, নির্ভরযোগ্য ব্যবস্থাপনা এবং দক্ষ ব্যবস্থাপনা। কোন সেবার বিনিময়ে গ্রাহক ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ ভাড়া প্রদান করে? ইজারা। ব্যাংক মুদ্রা প্রচলন করে কোন উপায়ে? পরোক্ষভাবে। কতজন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়? সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন। ব্যাংক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। মুনাফা অংশ সমাজকে দান করে এবং গঠনমূলক কাজে সমাজে অর্থ দিয়ে। সরকার নিয়মিতভাবে অগ্রাধিকার খাতগুলা কার সামনে তুলে ধরে? সেটা হচ্ছে দেশ ও জাতি। যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে ব্যাংক ব্যবসার আকার, উদ্দেশ্য ও গঠন। ব্যাংকিং সেবা সহজ হয়েছে, এখানে হবে 2 এবং 3, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে। ব্যাংক কাকে অর্থ সংক্রান্ত পরামর্শ প্রদান করে? গ্রাহককে। আলাদা সত্তাহীন ব্যাংক কোনটি? সেটা হচ্ছে শাখা ব্যাংক। আমরা লাস্ট ওয়ানে চলে আসছি, সেটা হচ্ছে ব্যাংক কিভাবে মূলধন গঠন করে, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে। এর পরবর্তী চ্যাপ্টারে আমরা যাচ্ছি ফিন্যান্স ও ব্যাংকিং এর 10ম অধ্যায়টা দেখব এবং 10ম অধ্যায়ের মাধ্যমে আমাদের এই ভিডিওটি শেষ করব। 10ম অধ্যায়টি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। আমরা বাণিজ্যিক ব্যাংক এবং তার পরিচিতি সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করব, কিছু এমসিকিউ আমরা জেনে নেব। ঋণ গ্রহীতাকে ঋণ দিয়ে ব্যাংক কোন কাজে সাহায্য করে? সেটা হচ্ছে উৎপাদনমুখী কাজে ব্যাংক সাহায্য করে। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হলো বিনিয়োগ মাধ্যম সৃষ্টি করা, তারপর হচ্ছে দেশের সকল অঞ্চলের উন্নয়ন করা এবং
সমাজের দারিদ্রতা দূরীকরণ করা। বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কি? সেটা হচ্ছে মুনাফা অর্জন। তাহলে আমরা বলতে পারি বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তার পরবর্তী 4 নাম্বারটা হচ্ছে ব্যাংক বাণিজ্যিক ব্যাংক মক্কেলের আমানতের উপর কি প্রদান করে? সেটা হচ্ছে সুদ প্রদান করে। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ করে? সেটি হচ্ছে চেকের অর্থ সংগ্রহ। বাণিজ্যিক ব্যাংকের মুখ্য দুটি কাজ কি? আমানত গ্রহণ ও ঋণ প্রদান। গ্রাহকদের অর্থ চাহিদা মাত্র ফেরত দানের ক্ষমতাকে ব্যাংকের ভাষায় কি বলে? তারল্য। সেটা হচ্ছে আমাদের যখন গ্রাহক টাকা চাইবে তখন সেটা ফেরত দেওয়ার একটা ক্ষমতা থাকে, সেটাকে ব্যাংকের ভাষায় তারল্য বলে। ব্যাংক ব্যবসায়ীর উন্নয়নে সহায়ক হলো প্রয়োজনীয় মূলধন গঠন করা, তারপর হচ্ছে মূলধন ব্যবহারে চেষ্টা চালানো। প্রত্যয়ন কি? প্রত্যয়ন হচ্ছে মূল্য পরিশোধের নিশ্চয়তা। কোন ব্যাংক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ ও নিরাপত্তা প্রদান করে? সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। চেক ভ্রমণকারী ও চেক ও পে অর্ডারের মাধ্যমে আর্থিক ঝুঁকি সংগ্রহ পায় এবং অর্থ সংগ্রহ স্থানান্তর কার্য সহজ হয়। বাণিজ্যিক ব্যাংকের আত্মরক্ষার অন্যতম একটি হাতিয়ার হলো চাহিদা মাত্র ও স্বল্পমেয়াদী নোটিশে দেয় ঋণ। বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কি? সেটা হচ্ছে জনকল্যাণ। বাণিজ্যিক ব্যাংকে আমানতকারীদের নিকট থেকে সুদে আমানত গ্রহণ করে কত? স্বল্প হার। মূলধন ও অর্থের মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনটি? সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য কি? সেটা হচ্ছে নিরাপত্তা প্রদান করা, আমাদের অর্থগুলাকে নিরাপদে রাখা। নিজস্ব তহবিলের প্রধান উৎস কি? যেটা হচ্ছে সঞ্চিতি তহবিল। বাণিজ্যিক স্বার্থে পরিচালিত হয় বিদায় মুনাফা অর্জন বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য। এই লক্ষ্যে মুখ্য ভূমিকা পালন করে প্রথমে হচ্ছে আমানত গ্রহণ ও মূলধন গ্রহণ, তারপর হচ্ছে ঋণ দান ও বিনিয়োগ বিল বাট্টাকরণ, তারপর হচ্ছে শেয়ার ও সিকিউরিটি ক্রয় বিক্রয়। কোন সেবার মাধ্যমে ব্যাংক জনগণের মূল্যবান সামগ্রী জমা রাখে? সেটা হচ্ছে লকার। বাণিজ্যিক উদ্দেশ্য বা মুনাফার অর্জনের উদ্দেশ্য প্রতিষ্ঠানিক ও পরিচালিত ব্যাংকে কি বলে? বাণিজ্যিক ব্যাংক। কোনটি দেশের মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? সেটি হচ্ছে আমানত। বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করে? সেটা হচ্ছে প্রাপ্যবিল মেয়াদ পূর্বে ভাঙিয়ে। ট্রাভেলার্স চেক হতে বাণিজ্যিক ব্যাংক কি পায়? কমিশন পায়। দরিদ্র দূরীকরণে বাণিজ্যিক ব্যাংক ঋণ সরবরাহ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের, উৎপাদনকারীদের এবং তোমার উদ্যোক্তাদের। এখানে তিনটাই সঠিক হবে। 26 নাম্বার হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কিভাবে মুদ্রা প্রচলন করে? সেটা হচ্ছে পরোক্ষভাবে। 27 হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে খরচগুলো খাতগুলো কি কি? সেটা হচ্ছে এখানে তিনটাই খরচ হতে পারে, কারণ তারা বিজ্ঞাপনও খরচ করে, বিমা প্রিমিয়ামও খরচ করে এবং নিরীক্ষকের ভিড়ের তারা খরচ করে থাকে। 28 নাম্বার হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কিসের সনদ প্রদান করে? সেটা হচ্ছে আর্থিক সচ্ছলতার সনদ। বৈদেশিক আর তোমার বাণিজ্যিক ব্যাংক আয় করে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে। তারা দেখা যায় বিদেশ থেকে তোমার এই যে ডলারগুলো আসে অথবা বিদেশ থেকে যে টাকাটা আসে, আমাদের রেমিটেন্স পাঠায় বিদেশ থেকে, তো বিদেশ থেকে যে টাকাটা পাঠায় সেটা কিন্তু তোমার বৈদেশিক মুদ্রা হিসেবে আসে, সেটাকে দেশীয় মুদ্রায় এই বাণিজ্যিক ব্যাংকগুলো বেশিরভাগ কাজ করে থাকে। দেখা যায় আমাদের অনেকের বাবা মা বিদেশ থাকে অথবা আমাদের অনেকেই বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠায়,
সেটা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাঠায়, তাহলে শেয়ার ক্রয় বিক্রয়ও করে, তারা বিভিন্ন শেয়ার ক্রয় বিক্রয় করে এবং তোমার বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে তারা মোটামুটি আয় করে। তারপর কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়, সেটা হচ্ছে মুদ্রার মান নিয়ন্ত্রণ। মুদ্রার মান নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংক করে, এগুলো বাণিজ্যিক ব্যাংকরা হলো আলাদা সেক্টর। তারপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে অনেকে কি নামে অভিহিত করেছে, সেটা হচ্ছে মাদার অফ মডার্ন ব্যাংক। দেখা যায় বাণিজ্যিক ব্যাংকগুলো খুবই মডার্ন, অনেকটা আধুনিক। ইভেন আমরা যদি কখনো কোনো বাণিজ্যিক ব্যাংকে যাই, দেখবো যে অত্যাধুনিক, অনেক সৌন্দর্য। এখানে দেখবো যে সবাই পরিপাটি, সব কিছু পরিপাটি, ওই জন্য মাদার অফ মডার্ন ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংক প্রচলন করে কিভাবে, সেটা হচ্ছে পরোক্ষভাবে। আর ব্যাংকে প্রচুর আয় করে কিভাবে, আয় করে কিসের খাতের মাধ্যমে, সেটা হচ্ছে ব্যাংক ড্রাফট, তারপর হচ্ছে ট্রাভেলার্স চেকের মাধ্যমে। তারপর টেলেক্স বাণিজ্যিক ব্যাংকে কোন ধরনের খরচ হয়, সেটা হচ্ছে যোগাযোগ খরচ। বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কোনটি, সেটা হচ্ছে জনকল্যাণ। সুষ্ঠুভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সুরক্ষা কৌশলকে বাণিজ্যিক ব্যাংকের বলা হয় আত্মরক্ষার রক্ষা কবচ। ঋণ আমানত সৃষ্টির কৌশলগুলো হলো ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি, তারপর হচ্ছে আমানতকৃত অর্থ হতে ঋণের সৃষ্টি। ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়োজিত বাণিজ্যিক ব্যাংকে অর্থের পরিবর্তে রূপকে কি বলা হয়, সেটা হচ্ছে ঋণ। এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানোর সহজ পদ্ধতি কি, ব্যাংক ড্রাফট। বৈদেশিক বাণিজ্যিক ব্যাংকগুলা কাজ সমূহ হলো প্রত্যয়পত্র ইস্যু করা, বিনিয়োগ বিলে স্বীকৃতি দেওয়া, তারপর হচ্ছে বিনিময়ের হার নির্ধারণ করা। লকার ভাড়া সেবার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের নিকট থেকে কি আদায় করে, সার্ভিস চার্জ। ব্যাংক কিসের মাধ্যমে বিল ভাঙিয়ে থাকে, বাট্টার। ব্যাংক নির্দিষ্ট হারে সুদ প্রদান করে, থাকে তোমার সঞ্চয়ী হিসেবে এবং স্থায়ী হিসেবে। বাণিজ্যিক ব্যাংক জনগণের মাধ্যমে কোন ধরনের প্রবণতা সৃষ্টি করে, সঞ্চয়ের প্রবণতা। ব্যাংকের শাখা কোথায় বিস্তৃত, বিভিন্ন এলাকায়। দেখা যায় বাণিজ্যিক ব্যাংক অনেকগুলো এলাকায় থাকে। ইসলামী ব্যাংক বলো, অনেক বড় বড় ব্যাংক বলো, যেগুলো বাণিজ্যিক ব্যাংক, সিটি ব্যাংক, এগুলো তো বাণিজ্যিক ব্যাংকেই পড়ে। ওগুলো দেখবে যে অনেকগুলো শাখায় বিভক্ত থাকে। বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা পালন করে বৈদেশিক বাণিজ্য লেনদেন নিষ্পত্তিতে, তারপর হচ্ছে ওসি হিসেবে। বাংলা ব্যাংক প্রতিষ্ঠানগুলোকে কোন মেয়াদে ঋণ প্রদান করা হয়, সেটা হচ্ছে ব্যাংক প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদে ঋণ প্রদান করা হয়। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাপনা বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের উন্নয়নমূলক কাজ, সেটা হচ্ছে অর্থনৈতিক। ব্যাংক শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূলধন হিসেবে বিনিয়োগ করে থাকে মূলধনের গতিশীল বৃদ্ধিতে। বেসরকারি মালিকানাধীন দেশীয় বাণিজ্যিক ব্যাংকগুলো হলো এখানে ইস্টার্ন ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক, ওয়ান ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এগুলো হচ্ছে সবগুলো বাণিজ্যিক ব্যাংক। মোটামুটি এভাবে আমরা অনেকগুলো এমসিকিউ দেখেছি। লাস্ট একটা কথা বলে যাব, একটা গল্প বলে যাব ধরতে গেলে। একবার একটা মানুষ, অনেক ধনী ব্যক্তি, তো সে কী করলো, সে এখন বাইরের দেশে যাবে, যেহেতু সে ধনী ব্যক্তি, তার সবসময় বাইরের দেশে যেতে হয়। তার কিন্তু দামি গাড়ি আছে, বিএমডাব্লিউ আছে একটা। এখন সে খুব চিন্তিত, কারণ সে খুব ধনী এবং তার কাছে একটা বিএমডাব্লিউ আছে। অর্থের টাকায় আর কারো কাছে বিএমডাব্লিউ নেই, শুধু তার কাছেই আছে। সবাই মোটামুটি দেখতে আসে, সবাই জানে তার কাছে বিএমডাব্লিউ আছে। তো সে কী করবে, সে বিদেশ চলে যাবে। এখন তার তো গাড়িটা কোথাও মানে রাখার মতো এতটা নিরাপদ সে মনে করতেছে না, কারণ চুরি হয়ে যেতে পারে, অথবা সে যেহেতু থাকবে না, সবাই জানবে সে থাকবে না, যে কোনো মুহূর্তে ওটাতে অ্যাটাক হতে পারে। তাই সে কী করলো,
একটা ব্যাংকে গেল, ব্যাংকে গিয়ে তার গাড়িকে জামানত হিসেবে সে কিছু ঋণ নিল। এখন সে যেহেতু ঋণ নিল এবং ব্যাংকটা তো তার গাড়িকে জামানত হিসেবে রাখলো, তারপর সে বিদেশে চলে গেল। বিদেশ থেকে প্রায় 5-6 মাস পর দেশে আসলো। তো দেশে এসে আবার তার তো সমস্যা নাই, তার অনেক টাকা, সে সুদ আসলে সহ ঋণগুলো পরিশোধ করে তার গাড়িটা সে আবার জামানত থেকে ফেরত নিয়ে আসলো। এখন ব্যাংক কর্মকর্তা বলল যে আপনার তো অনেক টাকা পয়সা, আপনার এত টাকা পয়সা যে আপনার এই অল্প টাকাটা আপনার ঋণ হিসেবে নেওয়া উচিত হয় নাই, অথবা আপনি না নিলেও পারতেন। তখন তিনি বললেন যে আমি যদি বিএমডব্লিউ গাড়িটা, সেই গাড়িটা আমি চলে যাচ্ছি দেশ থেকে, এবং তার জন্য ইতিমধ্যে কিন্তু আমার প্রহরী আছে, যদি আমিও থাকবো না, প্রহরী আমাকে আরও বেশি নিয়োগ করতে হবে, এবং এটাকে আমার সব মিলে আমার অনেক টাকা খরচ পড়বে। কিন্তু আমি যদি ঋণ নিই, তাহলে আপনারা নিজ খরচে গাড়িটা কি করবেন, পাহারা দিবেন, আরও ভালোভাবে নিরাপদ, কোনো ক্ষতি হলে সেটা দায়বদ্ধ থাকবে আপনাদের। তাই এই জামানতটা আপনাদের কাছে রেখে দিয়েছি, এবং আমি ঋণও পেয়েছি, প্লাস আমি একটা নিরাপত্তা পেয়েছি, যেটা আমার দরকার ছিল। আর মূলত আমরা ব্যাংকের কাছে টাকা রাখি কেন? নিরাপত্তার কারণে। আর তাদেরকে এই নিরাপত্তার কারণে এটা একটা, যারা তোমরা আস্তে আস্তে দেখবে যে ব্যাংকিং বিজনেসটা খুবই একটা মানে অনেক ব্রাইট বিজনেস, অনেক কমপ্লেক্স। এটা বুঝতে হলে আমাদের আরও বেশি স্টাডি করার প্রয়োজন। তো আমরা চেষ্টা করব, যদি এই বিষয় নিয়ে জানতে চাই আরও আস্তে আস্তে জানার চেষ্টা করব। তোরা ভালোভাবে পরীক্ষা দিও, আর যারা ভিডিওটি দেখছো সবাই ভালোভাবে প্রস্তুতি নিও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। যেহেতু সৃজনশীল আমরা দিচ্ছি না, কিন্তু কিছু ইম্পর্টেন্ট টপিকস তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে কারবারি অর্থায়নের নীতিমালা ও বিশ্লেষণ, তারপর হচ্ছে অর্থায়নের ধারণা, গুরুত্ব ও শ্রেণীবিভাগ, অর্থের সময় মূল্য। এই চ্যাপ্টারের মধ্যে তোমার ইম্পর্টেন্স টপিক হচ্ছে তোমার ভিত্তি, বার্ষিক ভিত্তি বা বুকথারি, অর্থের সময় মূল্য, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য, ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে দুইটি পার্থক্য, ঝুঁকিমুক্ত আয় এবং ঝুঁকিবহুল আয়। তারপর হচ্ছে ডিবেঞ্চারের জনপ্রিয়তার কারণ কি, আদর্শ বিচ্যুতি নির্ণয় এবং ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য, মূলধন বাজেটিং এর উদ্দেশ্য ও তোমার কি গুরুত্বটাও জানতে হবে, সীমাবদ্ধতা জানতে হবে। তারপর হচ্ছে পে ব্যাংক সময় নির্ণয়, পে ব্যাংকের সময় নির্ণয়, এই জিনিসটা দেখবো। তারপর হচ্ছে তোমার ব্যাংক ব্যবসার ও তার ধরনের, এই অধ্যায়ের মধ্যে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে তোমার ঋণ নির্ণয় এবং ব্যাংকের উদ্দেশ্য ও শ্রেণীবিভাগ। আর লাস্ট পর্যায়ে বাণিজ্যিক ব্যাংক ও তার প্রতিকার, এই চ্যাপ্টার থেকে উদ্দেশ্য, নীতিমালা, কার্যবলী, এগুলো দেখবো ভালোভাবে। বাণিজ্যিক ব্যাংকটা ভালোভাবে দেখবো, এখান থেকে প্রশ্ন থাকতে পারে। মূলত এই ছিল তোমাদের সব মোটামুটি টপিকস। এমসিকিউ বলে দিয়েছি, আর সিকিউর জন্য কিছু টপিকস সিলেক্ট করে দিয়েছি, এগুলো একটু মোটামুটি দেখে নিও, তাহলে আশা করি তোমরা কমন পাবা।